বিপ্লবী হিসেবে লড়াই করেছেন ইংরেজদের বিরুদ্ধে, তখন কি কারণে ওনাকে জেলে ভরা হয়েছিল? অনেকেই বলেছেন আমার ভাসুরকে যে আপনি ভাইকে সাবধান করবেন, আমরা দেখেছি রাত্রে পুলিশ এই রাস্তা দিয়ে চলাফেরা করে, হ্যারিকেন জ্বালিয়ে কুপি জ্বালিয়ে এইসব জ্বালিয়ে মিটিংয়ে বসেছিলেন, মিটিং করতেন। আজকের যে রূপরেখা সমাজের, রাজ্যের এবং দেশের, আমার মনে হয় ভগবান করুণাময় যে বাবা নেই। খালি বলতেন কিসের আমরা স্বাধীনতা পেলাম, এটা কি স্বাধীনতা? দৌড়াদৌড়ি করে পালিয়ে যাচ্ছে আর কি, উনিও দৌড়াদৌড়ি করে পালিয়ে যাচ্ছিলেন। ধুতি পরা ছিল, ধুতির পিছনের কোচাটা নাকি খুলে পড়েছিল, ওই পুলিশ ওই কোচাটা ধরে ফেলেছিল। ওনারা যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন, তারা যদি আজকে বেঁচে থাকতেন তারা সাংঘাতিক কষ্ট পেতেন। এক নম্বর রিজেন্ট কলোনির রায়বাড়ি, যে বাড়িতে আজকে আমরা এসে উপস্থিত হয়েছি, সেই বাড়িতে এক সময় বহু স্বাধীনতা সংগ্রামী এসেছেন, বহু গোপন বৈঠক হয়েছে এই বাড়িতেই। ভারতকে স্বাধীন করতে নিজেদের কথা চিন্তা করেননি স্বাধীনতা সংগ্রামী সুখরঞ্জন রায় সহ বহু স্বাধীনতা সংগ্রামী। জেল খেটেছেন দিনের পর দিন। ভারতকে স্বাধীন করতে হবে, ইংরেজদের হাত থেকে স্বাধীন করতে হবে, স্বাধীন ভারতের মাটিতে পতাকা উড়বে, যে স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। আজ আমরা স্বাধীন ভারতে বসবাস করছি, যাদের জন্য তাদেরকে আমরা সব সময় স্যালুট অবশ্যই জানাই। তাদের কথা ভুলে গেলে আমাদের বেঁচে থাকাটাও অনর্থক হয়ে উঠবে। আমরা চলে এসেছি যে বাড়িতে, সেটি হচ্ছে এক স্বাধীনতা সংগ্রামীর বাড়ি, সুখরঞ্জন রায়, যিনি দীর্ঘদিন স্বাধীনতার জন্য লড়াই করেছেন ইংরেজদের বিরুদ্ধে। আমার সঙ্গে এই মুহূর্তে তিনি নেই, তিনি অবশ্যই পরলোক গমন করেছেন, কিন্তু আজকে স্বাধীন ভারতে অবশ্যই তার কোথাও না কোথাও অস্তিত্ব রয়েছে। তার সহধর্মিণী, তিনি অবশ্যই তার জীবনে এসেছিলেন, অর্থাৎ সুখরঞ্জনের জীবনে এসেছিলেন স্বাধীনতার পরে। তিনি, যিনি আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, তিনি রয়েছেন। তার কাছ থেকে আমরা তার জীবন কাহিনী যেমন শুনব, তেমনি তার স্বামীর যে লড়াই, তিনি অবশ্যই সে লড়াই বিয়ের আগে দেখেননি, কিন্তু শুনেছেন নিশ্চয়ই স্বামীর কাছ থেকে, সুখরঞ্জন রায়ের কাছ থেকে। তো তার সেই সমস্ত ইতিহাস আজকে আমরা একটু শুনব। বিপ্লবী সুখরঞ্জন রায়, তিনি ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন। 1947 সালে ভারত স্বাধীন হয়েছে সেই সমস্ত বিপ্লবীদের সংগ্রামের জেরে। অবশ্যই আপনার বিয়ে হয়েছে 1951 সালে, 1950-এ বিয়ে হয়েছে। আচ্ছা, 15ই আগস্ট। কবে হয়েছে? 1950-এর 15ই আগস্ট। সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলেন। তার কারণ তখন আপনি, যখন স্বাধীন ভারত হয় তখন আপনি 20 বছর মতো বয়স হবে আপনার। তো কি দেখেছিলেন, কি দেখেছিলেন? এমনি আমি যেখানে আমরা ছিলাম সেখানে কিছু এমন কিছু দেখা যায়নি, তবে হিন্দুস্তান পাকিস্তান হবে, দেশ স্বাধীন হবে, হলো দেশ স্বাধীন, তারপরে প্রচার হলো হিন্দুস্তান পাকিস্তান বলতো। তখন আমরা মালদায়, আমার বাপের বাড়ি মালদা, তো সবার একটা চিন্তা ছিল যে ওটাও পাকিস্তানে চলে যাবে। পরে যেদিন নাকি প্রচার হলো, এখনও মনে আছে, প্রচার হলো, বাবার এক বন্ধু চিঠি লিখে, কাগজ লিখে পাঠালেন, আমরাও হিন্দুস্তানে পড়ে গেছি, আমাদের পাকিস্তানে হয়নি, আমরা হিন্দুস্তানি পড়ে গেছি। এই শুনে সবারই খুব আনন্দ আর কি। ওইখানকার
সবাই তখন কি একটা মনের মধ্যে ভয় সবসময় কাজ ভয় ছিল। করছিল যে হিন্দুস্তান ভারতবর্ষের জন্য এত স্বাধীনতা করেছে। সংগ্রামের লড়াই করলো হ্যাঁ। সেই ভারতবর্ষ ভাগ হয়ে যাচ্ছে, ভাগ- কোথাও কি কষ্ট হচ্ছিল? হ্যাঁ, এটা নিয়ে আবার কথাবার্তা হয়েছে। তারপরে যখন বাংলাদেশ থেকে সব লোক এই ইন্ডিয়া আসতে শুরু করলো না, তখন আমাদের উনি বললেন আর কি যে আমরা কি স্বাধীনতা পেলাম, ভাগ হয়ে গেল দুইটা, দেশ বাড়ি ছেড়ে লোক চলে আসছে, এটা এটা কিসের স্বাধীনতা হলো, এইসব নিয়ে ওনারা কথাবার্তা বলতেন আর কি। আমরা কি স্বাধীনতা পেলাম। মানে দুঃখ হতো স্বাধীন ভারত দেখেও, স্বাধীনতার জন্য লড়াই করেও বিপ্লবী সুখরঞ্জন রায়ের মনে যে ব্যথা, সেই ব্যথা তিনি সবসময় বলতেন যে ভারতবর্ষ ভাগ হয়ে গেল। এটা সব সময় বলতে আমরা কি স্বাধীন পেলাম, কত লোক ফাঁসি কাটে ঝুলেছে, হ্যাঁ কত, কিন্তু কত জেল খেটেছে, কত ফাঁসি হয়েছে, কত অত্যাচার সহ্য করেছে, কিসের স্বাধীনতা হলো। আমরা কি যখন উনি চাকরি পেলেন এখানে, তখন স্কুল টিচার ছিলেন তো সরকারি, তো পেনশন, স্বাধীনতা সংগ্রামীদের একটা পেনশন দিত না, উনি পেনশনটা নেন নাই। তখন ওনার এক বন্ধু, এই বয়স্ক ভদ্রলোক বললেন, এসে দাদা বন্ধু আর কি, বললেন আপনি ইয়েটা নেন নাই, পেনশনটা নেন নাই। তখন বলে কিসের আবার পেনশন নেব, বলে কেন, স্বাধীনতা সংগ্রামী পেনশনটা আপনাকে নিতে হবে, এটা তো ওনারা সম্মানার্থে দিচ্ছেন, স্বাধীনতা সংগ্রামী যারা তাদের সম্মানার্থে, এটা আমি শুনেছি, সম্মানার্থে পেনশন দিচ্ছেন, আপনাকে এটা পেনশন নিতে হবে, আপনি নেন, আপনি কেন নেবেন না। তখন ওই ভদ্রলোকে জোর করে, আমি রান্না করছিলাম, আমাকেও ডাক দিলেন, ডাক দিয়ে নিয়ে তারপরে উনি কী সব লেখালেখি করে ওই ভদ্রলোকে এই পেনশনের ব্যবস্থা করে দেন। তারপরে তখন বলছেন এই পেনশন নিয়ে কী হয়েছে, কিসের স্বাধীনতা, এইটা নিয়ে উনি খুব বলাবলি করতেন আর কি, খুব আক্ষেপ করতেন। হ্যাঁ খুব দুঃখ হতো। আর নিজেও আবার এই দমদম জেলে ছিলেন তো, 3 বছর না 4 বছর বোধহয় দমদম জেলে থেকে, ওইখান থেকে জেলে থেকে উনি বিএ পাস করেছিলেন। হ্যাঁ, এই নিয়ে বলা বলে আমি শুনতাম আর কি, বন্ধু বান্ধবরা আসতো, মিটিং দরবার হতো আমাদের ঘরে বসে, মিটিং টিটিং। এই বাড়িতেই মিটিং হয়েছে। কারা কারা আসতেন স্বাধীনতা সংগ্রামী, মনে আছে কারা কারা আসতেন? তো দিন তো আর এখন কারা কারা বাচ্চা বলতে পারবো না নামগুলো, আমার তো মনে নাই। মানে স্বাধীনতা পাওয়ার পরেও কি নাম না ছিল গো, রাধাবল্লভ গোপ, জীবনলাল চ্যাটার্জির কথা মনে হয়, আন্দামান সেলুলার জেলে ছিলেন, হ্যাঁ। সুধীর মুকুটি, হ্যাঁ আরো, অনিল রায়, হ্যাঁ আরো কে কে ছিল না সব, হ্যাঁ প্রশান্ত নাম কি মনে বলতেন? থাকে না। কোনোদিন মিটিং শুনেছেন? হ্যাঁ, মিটিং কোনোদিন শুনেছেন তাদের? কি বলতেন, কি আলোচনা না, করতেন? এইসব শুনি না, আমি তো এই দিকে থাকতাম তো, এই চাটা করা এটা সেটা আমার ইয়ে করতাম, ওনারা প্রায় আমাদের বাড়িতে মিটিং হতো, ভালো ভালো সবাই। একজন মন্ত্রী ছিলেন না, এই যে রানীকুঠি বাড়ি, প্রশান্ত সুর, হ্যাঁ প্রশান্ত সুর, উনিও এসছেন, এসে মিটিং টিটিং হতো। উনি কোন কোন জেলে ছিলেন স্বাধীনতার আগে, যখন বিপ্লবী হিসেবে লড়াই করেছেন ইংরেজদের বিরুদ্ধে, তখন কি কারণে ওনাকে জেলে ভরা হয়েছিল? কি মানে উনি তখন শুনেছি আর কি, আমার জায়েদের কাছে এসে শুনেছি, উনি নিজে বলেন নাই কোনো দিন, তখন ক্লাস 8-এ পড়েন, 8 থেকেই উনি এই স্বাধীন হবার এতে ঢুকলেন আর কি। হ্যাঁ, দাদারা খুব, উনি ছোটো, 6 ভাই তো ছোটো ছিলেন, তো বড়দা অনেক বুঝিয়েছেন, সবাই বলেছেন এই মধ্যে যাবি না, উনি শুনেন নাই। জবরদার বাড়িতে থেকেই কুমিল্লা স্কুলে উনি পড়তেন। হ্যাঁ, তখন রাত্রেবেলা নাকি ওই রাস্তায় যে বাড়ি, আমার ভাসুরের বাড়ি, ওই বাড়ির সঙ্গেই রাস্তা ছিল, ওই যেমন আমাদের রাস্তা, এই রাস্তার মধ্যে পুলিশ চলাফেরা করতো,
অনেকেই বলেছেন আমার ভাসুরকে যে আপনার ভাইকে সাবধান করবেন, আমরা দেখেছি রাত্রে পুলিশ এই রাস্তা দিয়ে চলাফেরা করে। এমনি চলাফেরা করলে কি ধরে নিয়েছিল, না উনি লড়াইয়ে গেছিলেন কোনো কোথাও, হ্যাঁ, কোনো ওইটাই। কোথায় গেছিলেন, কোনো কিছু বলেছেন, শুনেছিলেন? না, পুলিশরা বুঝতে পেরেছিল যে উনি এর মধ্যে নাম দিয়েছেন, আমাদের উনি এর মধ্যে নাম দিয়েছেন, ওই জন্যই ওনাকে ধরার চেষ্টা করছিলেন আর কি। তারপরেই তো মিটিং করলেন, ময়নামতি পাহাড় ওইখানে আছে, এমনি মাটির পাহাড়, জঙ্গল টঙ্গল আছে। তখনকার দিনে তো লাইট ছিল না, তো আর লাইট জ্বালাতেও পারতেন না। ওই যে হ্যারিকেন জ্বালিয়ে, কুপি জ্বালিয়ে, এইসব জ্বালিয়ে মিটিংয়ে বসেছিলেন, মিটিং করতেন। একদিন এরকম মিটিং করতে গিয়ে পুলিশ জেনে ফেললো, পুলিশ ধরা চলে গেল। তখন সবাই দৌড়াদৌড়ি করে পালিয়ে যাচ্ছে আর কি, উনিও দৌড়াদৌড়ি করে পালিয়ে যাচ্ছিলেন। ধুতি পরা ছিল, ধুতির পিছনের কোচাটা নাকি খুলে পড়েছিল, ওই পুলিশ ওই কোচাটা ধরে ফেলেছিল, ধরাতে উনি ধরা পড়ে গেলেন। তারপরে ঢাকা, কুমিল্লা জেলে নিল, তারপরে ঢাকা, সেখান থেকে সোজা কলকাতা দমদম পাঠিয়ে দিল। ওই দমদমে উনি 4 বছর ছিলেন, থেকে 47 সনে স্বাধীনতা যখন হলো তখন ওনাকে ছাড়লো আর কি। সরকার থেকে তো প্রতি বছরই দেখা যায় যে সরকার থেকে কোনো সাহায্য, কোনো স্বাধীনতা সংগ্রামী হিসেবে কোনো বিশেষ পুরস্কার, কোনো সম্মান বা তাকে আপনাকে ডাকা, এরকম কিছু হয়েছে কেন্দ্রীয় বা রাজ্য সরকারের পক্ষ থেকে? না, স্বাধীনতা সংগ্রামী ওই যে পেনশনটা দিচ্ছে ওইটাই তো, আর কিছু দেয়নি? আর এমনি কোনো কিছু আমি তো মনে নাই থাকলো, এমনি আর কোনো কিছু দেখিনি। আপনি তো তখন যখন স্বাধীনতা হয়, মানে স্বাধীন হয় ভারতবর্ষ, তখন আপনি বড়, মানে 18 বছর 19 বছর বয়স আপনার তখন। তো তার আগে কখনো কি প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে এই স্বাধীনতার জন্য কিছু করেছিলেন যাতে ভারতবর্ষ স্বাধীন হয়? না, এমনি আমরা কিছু করি নাই, শুনেছি স্বাধীন হবে, মিটিং। কোনো আপনার এলাকায় কোনো মিটিং বা কিছু হয়েছে, সেখানে গেছেন কোনো দিন? না, এসব এতে যায়নি। মানে বিয়ের পরে আসল বুঝতে পারলেন যে মানে কিভাবে স্বাধীনতা সংগ্রামীরা কাজ করে, সেই সমস্ত কাহিনীগুলো? মিটিং হয়েছে মাঝে মাঝে, উনি মিটিংয়ে আমি গেছি, মিটিংয়ে, হ্যাঁ মিটিং, স্বাধীনতার পরে? হ্যাঁ, বিয়ে হয়ে আসলাম পরে, অনেক পরে। তখন মিটিংয়ে গেছেন, তার মানে শুনেছেন meeting-এ নিশ্চয়ই, মাঝে মধ্যে নিশ্চয়ই শুনেছেন কি জন্য, কি সেখানে কি আক্ষেপ আমি করা আবার হচ্ছে? এই কথাও বলেছি মিটিংয়ে, যে সব কথাবার্তা তখন আমি বলেছি, ওনার বন্ধুবান্ধবরা আমাদের বাড়িতে খুবই আসা যাওয়া ছিল, আমি চাটা করে দিয়েছি, তো অনেকে আবার খাবারও খেয়েছেন। হ্যাঁ, তো আমি বলেছি আর বলতাম আর কি, যে আপনারা তো মিটিংয়ে দেখি কত কথা বলেন, কাজে তো দেখি কিছু করতে পারছেন না। মানে কি নিয়ে বলেছেন, কি নিয়ে? নানা রকম কথাবার্তা বলতেন, তো এটা করতে হবে, ওটা করতে হবে। তখন আমি বলতাম আর কি, আমাদের বাড়িতে তো আবার আসতেন, বা ওইখানেই বলতাম, কোথায় এত তো সব মিটিংয়ে কথা বলেন, কাজে তো দেখাচ্ছেন না, কাজ তো হচ্ছে না, এইরকম বলতাম আর কি। ওনারা আবার বলতেন, দেখেন উনি ঠিকই বলছে, ঠিকই বলছে। যখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম বা পাকিস্তান, অর্থাৎ পূর্ব পাকিস্তান, তখন ওনার ভূমিকাটা কিছু ছিল, মানে তখনও হয়ে কিছু গেছে। আন্দোলন? বাংলা, হিন্দুস্তান পাকিস্তান হয়ে হিন্দুস্তান গেছে। পাকিস্তান হয়েছে, কিন্তু আবার বাংলাদেশে নিয়েও তো একটা আন্দোলন হয়েছিল, 71-এর যেটা আন্দোলন বলি আমরা, ভাষা আন্দোলন, মুজিবুর রহমান। তখন ওনারা আমাদের কেউ কিছু করেন, আমরা তো এইখানে শুনেছি খালি। মানে কোনো আক্ষেপ করতে শুনেছেন কি যে? সে তো হবেই, দেশ ছেড়ে চলে আসলাম, খালি বলতেন কিসের আমরা স্বাধীনতা পেলাম, এটা কি স্বাধীনতা? খুব দুঃখ হতো, দেশ বাড়ি যেতেন না, বলে আমরা কি স্বাধীনতা পেলাম, এটা কি স্বাধীন, পেনশন নেবেন না, এ নেবেন না, এইসব খালি বলতেন।
আপনি নিশ্চয়ই শুনেছেন যে এই বাড়িতে স্বাধীনতা সংগ্রামী এবং ছিলেন তিনি, তার সঙ্গে তো আরও স্বাধীনতা সংগ্রামীরা এখানে এসেছেন। কারা কারা এসেছিলেন এই বাড়িতে? প্রথম কথা বলবো, যারা এসেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে জীবনলাল চট্টোপাধ্যায়, যিনি সেলুলার জেলে ছিলেন রাধাবল্লভ গোপ, ছিলেন অনিল রায়, ছিলেন সতীশ পাকরাশির নিজস্ব লোক, সুশীল ধারার স্বনামধন্য পুত্র মাইকেশ ধারা এসছিলেন প্রশান্ত সুর, এবং এসছিলেন সুধীর মক্কাটি সহ আরও অনেক মানুষ। পুলিশের নজরে কি সবসময় থাকতো এই এটা? না, এই বাড়ি সেরকমভাবে ছিল না, পুলিশের নজরে থাকতো না। স্বাধীনতার সময়, মানে স্বাধীনতা যখন হওয়ার আগে পুলিশের নজরে কি এই বাড়ি থাকতো? না না না, কেন ছিল না? কারণ এই কলোনিগুলির জন্মই তো 50 সালে, আচ্ছা। সুতরাং সে প্রশ্ন নেই। যেমন মা বললেন যে উনি জেলে ছিলেন, কুমিল্লা ছিলেন 3 দিন, মানে ওনার আসল বাড়ি কুমিল্লা, তারপরে হচ্ছে ঢাকা থেকে ওনাকে পাঠানো হয় হিজলি জেলে, মেদিনীপুরের বিখ্যাত জেল, সেখান থেকে পাঠানো হয় দমদম, যেখানে ওনার গ্র্যাজুয়েশন এবং দীর্ঘদিন সেখানে ছিলেন, মানে জেলে বসেই পড়াশোনা করেছেন, ওখানে গ্র্যাজুয়েশন করেছেন, এটি হচ্ছে সার্টিফিকেট আছে। কোনো মানে স্বাধীনতা সংগ্রামী পরিবার হিসেবে বা স্বাধীনতা সংগ্রামী হিসেবে সরকারের পক্ষ থেকে কোনো তেমন কিছু পেয়েছেন? একবার ওনাকে ওই সুশীল ধারার ভাইপো ওনাদেরকে অফার দিয়েছিলেন যে তাম্রপত্র নেবার জন্য, কিন্তু তিনি সেটা অস্বীকার করেন যে আমরা তো স্বাধীনতার জন্য, দেশের মুক্তির জন্য লড়াই করেছি, সুতরাং তাম্রপত্র আমি কেন নিতে যাব। এবং তিনি প্রথমে যে স্বাধীনতা যে পেনশন দেওয়া হয় তাও তিনি নিতে চাননি, কিন্তু বাবার বন্ধু অনাথ বন্ধু ব্যানার্জি তারই পীড়াপিড়িতে বাবাকে নিতে বাধ্য হয় এই স্বাধীনতা সংগ্রামীর যে সম্মান ভাতা। স্বাধীনতা সংগ্রামী সুখরঞ্জন রায়ের মেয়ে আছেন, আপনার নাম? অনিতা রায়। কখনো কি আক্ষেপ হয় যে যে সম্মান পাওয়ার যোগ্যতা ছিল সেই সম্মান হয়তো পাননি? এদিক দিয়ে বলতে গেলে দুটো দিক আছে। একটা হচ্ছে যে বাবা সম্মান যেটা পাওয়ার মতন সবচেয়ে বড় সম্মানটা পেয়েছেন যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, এর থেকে বড় সম্মান নেই। আর যেটা পার্থিব সম্মান, ধরুন তাম্রপত্র বা সরকার থেকে কোনো, সেটা বাবা গ্রহণ করতে চাননি, আগেই বলেছেন। তো বাবা বলতেন যে আমরা তো স্বাধীনতার জন্য কিছু করেছি, কিছু পাওয়ার জন্য নয়। আজকে স্বাধীন ভারতবর্ষ আরও সুন্দর হোক, সমৃদ্ধ হোক, সেটাই বাবা চেয়েছিলেন। স্বাধীন ভারত হয়েছে, কিন্তু ভারত তো ভাগ হয়ে গেছে, তো সেই নিয়ে কোনো কাহিনী আছে? মানে কতটা, আপনার মা বললেন যে সবসময় আক্ষেপ করতেন, আপনারাও কি শুনেছেন? এখন উনি হয়তো তেমনভাবে বলতে পারছেন না। ঘটনাটা হচ্ছে তো 1971-এ যখন বাংলাদেশ আবার বিভক্ত হলেন, তখন স্বর্গীয় মুজিবুর রহমান এবং আমাদের এখানে স্বর্গীয় ইন্দিরা গান্ধীর একটা ভীষণ, সেই সময়টা বাবাকে দেখেছি যে বাবার মুখে কিছু কিছু গল্প শুনতাম যে স্বাধীনতার যে একটা গন্ধ, স্বাধীন হবে সেই মানে গন্ধটা, এবং সেই আমরা তখন সব ভাই বোনরা ছোটো 1971 সাল, কেউ ছোট কেউ বড় এরকম। তো তখন বাবার সাথে যখন মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধী ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে একটা সভা করলেন, মানে অসাধারণ সেই ঐতিহাসিক, এটা আমাদের প্রত্যেকেরই মনে আছে। এবং বাবা আমাদেরকে হাতে করে নিয়ে গেছেন, এবং সল্টলেক তখন ছিল লবণ হ্রদ, সল্টলেকে ইন্দিরা গান্ধী এসেছিলেন এবং সেখানে তিনি এই বাংলাদেশের এই সমস্যা নিয়েও কথা বলেছিলেন। আমরা বাবার হাত ধরে ধাক্কি করে কি কষ্ট করে বাবা আমাদেরকে কিন্তু নিয়ে গেছেন। একটাই বাবা ছিলেন যে তোমরা দেখো, তোমরা শেখো স্বাধীনতা কী, কষ্ট কী, জীবনের নির্মম সত্য কী, সেটা কিন্তু বাবা আমাদেরকে ভাই বোনদেরকে ভীষণভাবে শিখিয়ে দিয়ে গেছেন। এবং আমরা গেছি, এখনও এগুলো যেন মনে খুব জ্বলন্ত চোখের সামনে। ফলে এখনও আমাদের পরিবারে ভাই বোনদের মধ্যে কিন্তু প্রতিবাদের একটা আগুন কিন্তু আমাদের মধ্যে রয়েছে। আমরা অন্যায়কে কিন্তু কিছুতেই সহ্য করতে পারি না। হ্যাঁ, মেনে নিতে হয়, কিন্তু মন থেকে নিতে পারি না। মেনে নেওয়া, মনে নেওয়া দুটো সম্পূর্ণ আলাদা, কিন্তু মেনে নিতে হয়, কিন্তু আমরা মন থেকে নিতে পারি না কোনো অন্যায় অবিচার। আমাদের যে পরবর্তী জেনারেশন, আমার
দাদার ছেলেমেয়েরা, ভাইয়ের ছেলেমেয়েরা, তারাও কিন্তু অনেক প্রতিবাদে আমরা একসাথে সামিল হই এখনও অন্যায়ের বিরুদ্ধে। যে স্বাধীনতার জন্য এত সংগ্রাম করেছেন, এত বিপ্লবীরা প্রাণ দিয়েছেন এবং অবশেষে স্বাধীনতা পেয়েছেন, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, হয়তো তারা যদি কেউ বেঁচে থাকতেন সেই বর্তমানের পরিস্থিতি দেখে হয়তো কষ্ট পেতেন, কারণ সেখানে রাজনীতি ঢুকে গেছে এবং রাজনীতির মধ্যে যে ধর্মীয় একটা বিষয় ঢুকে গেছে এবং তাতে মানুষের যে বিভেদ, সেই বিভেদে আজকে আপনার বাবা যদি বেঁচে থাকতেন তাহলে কতটা কষ্ট পেতেন। এটা কিন্তু খুব মূল্যবান একটা প্রশ্ন, অত্যন্ত মূল্যবান, যে আজকের যে রূপরেখা সমাজের, রাজ্যের এবং দেশের, আমার মনে হয় ভগবান করুণাময় যে বাবা নেই। বাবা থাকলেও তো কিছু বলতে পারতেন না, প্রকাশ করতে পারতেন না, মাও তো কষ্ট পান, কিন্তু খুব কষ্ট পেতেন। অতএব নেই, সেদিক থেকে বাবা সৌভাগ্যবান, কিন্তু আমাদেরকে এগুলোকে মেনে নিতে হচ্ছে। আমরা বড় হয়েছি, আমার মামার বাড়ি ছিল হরিশ্চন্দ্রপুরে, ওখানে আমাদের দাদু ইয়াকুব দাদু ছিলেন, আবার এখানেও যারা সবার সাথে আমরা বড় হয়েছি। আমরা কোনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন কিছুই জানতাম না, এখনও জানি না। একটাই জানি, আমাদের পরিচয় মনুষ্যত্ব। মা এখনও আমাদের যারা ওখানে রয়েছে, হরিশ্চন্দ্রপুরে রয়েছেন, আমার মামার বাড়ি, আমার ডাক্তার পীযূষ কান্তি দাস, সম্প্রতি উনি মাসখানেক আগে মারা গেলেন, এক দেড় মাস আগে। ওখানে যে মুসলমান যে উৎসবগুলো পালিত হয় এখন, এবং সন্ধ্যাবেলা ওনাদের যে একটা অনুষ্ঠান হয়, এখন আমার মামার বাড়ির উঠোনে সেটা হয়, খুব আনন্দ। আবার দুর্গাপূজার সময় একইভাবে তারাও এগিয়ে আসে আমাদের এই উৎসবগুলোকে পালন করার জন্য। কিন্তু আজকের সমাজে এই যে সাম্প্রদায়িকতার যে একটা বীজ বপন হয়েছে, আমার মনে হয় একেবারেই এটা কাম্য নয়। আমরা সবাই শুভভাবে একসাথে এগিয়ে চলব, কেউ যেন অশুভ পন্থা অবলম্বন না করে, মানুষের মধ্যে বিভেদ না করে। আমরা চলি না, সবাই মিলে একসাথে ভালো করে বাঁচি, কিন্তু অপরাধ করলে দুই ধর্মকেই কিন্তু সংযত হতে হবে। আপনার কাছে দিয়ে শেষ করব, বর্তমানে যে পরিস্থিতি, যেভাবে রাজনীতির মধ্যে ধর্মকে আনা হচ্ছে, ধর্ম করে যেভাবে বিভেদ করা হচ্ছে, হিন্দু মুসলিম যেভাবে বিভেদ করা হচ্ছে, বিভিন্ন জায়গায় যে আন্দোলন দেখা দিচ্ছে, গণ্ডগোল দেখা দিচ্ছে, এই স্বাধীনতা কি কাম্য ছিল? কতটা কষ্ট হয়? কষ্ট হয়, হ্যাঁ, কি আর বলবো। হিন্দু মুসলমান এখনও তো ঢাকায় সাংঘাতিক গণ্ডগোল চলছে না, এই তো হিন্দু মুসলমান নিয়ে। হিন্দুদেরকে নাকি শুনে থাকতে দেবে না ওখানে, আবার আসতেও দিচ্ছে না, ভিসা দিচ্ছে না, এইসব শুনি আর কি মনটা খারাপ লাগে। কী করবো, করার তো কিছু নাই। ভারতবর্ষেও তো হচ্ছে এরকম ধরনের ঘটনা। এই স্বাধীনতা তো চায়নি কেউ, না। যারা স্বাধীনতা সংগ্রামী তারা তো নিজেদের প্রাণ দিয়ে স্বাধীনতা করেছিল এই ভারতবর্ষকে। এখন ওনারা যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন, তারা যদি আজকে বেঁচে থাকতেন তারা সাংঘাতিক কষ্ট পেতেন। তখনই বলতেন আমরা কী স্বাধীনতা পেলাম, কী স্বাধীনতা পেলাম। এই পেনশন নেবেন না, কিছু না, সরকারি স্কুলে চাকরি করতেন তো, পরে সব বন্ধুবান্ধবরা বলে পেনশন নেওয়া, এই আর কি। স্বাধীন ভারতবর্ষের মাটিতে আজ আমরা দাঁড়িয়ে আছি এবং যাদের জন্য আজ আমরা দাঁড়িয়ে আছি সেই সমস্ত বিপ্লবীদের প্রত্যেককেই অবশ্যই প্রতিটা মুহূর্তে আমরা কৃতজ্ঞতা জানাই, আমরা স্যালুট জানাই। তার কারণ তাদের আন্দোলনের জন্য, তাদের সংগ্রামের জন্যই ভারতবর্ষের মানুষ আজ স্বাধীন ভারতে নিঃশ্বাস নিতে পারছে। ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।